আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আসলে মূল বিষয়টা হচ্ছে যে নেত্রী দেশে ফিরবে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। যুবলীগের প্রস্তুতি কি, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সে প্রশ্নগুলো করতে পারেন। আমরা সে প্রশ্নগুলো জিজ্ঞেস করব। আপনাদের প্রশ্ন আপনার কমেন্টস বক্সে দিতে পারেন। তো চলুন ওনার কাছে। আসসালামু আলাইকুম। রাসেল ভাই, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম রাশেদ ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। রাসেল ভাই, 15 তারিখ তো জাতীয় শোক দিবস গেল, যদিও এবার পালন করাটা খুবই ডিফিকাল্ট ছিল। এরপরও বিভিন্ন জায়গায় পালিত হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে। ৩২ নম্বর বাড়ি এবারও ঢুকতে পারেনি কেউ, পুলিশ দিয়ে ব্যারিকেড ছিল। বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ রাশেদ ভাই। আপনি যদি 2024-এর সাথে তুলনা করেন, 2026-এর এই 15ই আগস্ট জাতীয় শোক দিবস অত্যন্ত অনেক বেশি ভালোভাবে পালন হয়েছে সেটা আমি মনে করি। 2024-এ যতটুকু দমন-পীড়ন করা হয়েছিল, এবার কিন্তু জনগণ রুখে দাঁড়িয়েছে। জনগণ এই দমন-পীড়নের বিরুদ্ধে শক্তভাবে নিজেদের অবস্থান প্রমাণ করার জন্য আপনি সারা বাংলাদেশে ওইভাবে ওপেন প্রোগ্রাম করতে না পারলেও কয়েক হাজার প্রোগ্রাম হয়েছে। আমি আপনাকে এটা দায়িত্ব নিয়ে বলছি যে আমার যুবলীগ থেকে মিনিমাম ধরেন ৫-৭০০ কম না প্রোগ্রাম। এটা এখানের মধ্যে মিলাদ মাহফিল ছিল, কাঙ্গালি ভোজ ছিল, দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা ছিল, পোস্টারিং কার্যক্রম ছিল, লিফলেট বিতরণ করা ছিল। এগুলি মিলিয়ে এই কয়েক হাজার প্রোগ্রাম হয়েছে। এর মধ্যে যুবলীগই ধরেন আমার ডিভিশনেই ধরেন আমি বলতে পারি যে মোটামুটি ২-৪০০ প্রোগ্রাম হয়েই গেছে আমার ডিভিশন। আমি যে ঢাকা ডিভিশনটা দেখি। এর মধ্যে আরো একটা বিষয় আছে ধরেন এই মিছিলও হয়েছে। মশাল মিছিল হয়েছে। এবং ধরেন আ জনগণের মধ্যে যে ওপেন খাবার বিতরণ করেছে আমাদের লোকজন, এবং কিছু, কিছু জায়গায় আমরা কিন্তু একটা সমাবেশ করে আপনার যদি প্রয়োজন পড়ে আমি আপনাকে এগুলি পাঠাবো। আমার এখানে যেমন ৩-৪ টা জায়গায় সমাবেশ করা হয়েছে একেবারে শোক সভার মতো করে শোক সভা করে মানুষজনকে এ স জাতীয় শোক দিবস সম্পর্কে অবহিত করে তারপর তাদের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। তো আমি মনে করি যে এটা দিনে, দিনে পরিবর্তন হচ্ছে। মানুষকে দাবায় রাখা যায় না। এটা আপনি অনেক ভালো করেই জানেন। আপনি নিজেও এইগুলি নিয়ে এনালাইসিস করেন। যে জোর করে মানুষকে চাপায় রেখে বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের মধ্যে বঙ্গবন্ধু। আপনি সেটা চাইলেই তো মুছে দিতে পারবেন না। কোন এই যে জাতীয় শোক দিবসে এবারও ধরেন ৩২ এ যেতে দেয় নাই। ৩২ এ যেতে না দিলে ৩২ ভেঙে দিয়েছেন। মানুষের মন থেকে ৩২ কে আপনি মুছে দিতে পারবেন। এইগুলো হচ্ছে একটা অপচেষ্টা। একটা রাজনীতি, একটা বঙ্গবন্ধু যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ হচ্ছে একেবারে পরিপূরক। কাউকে বাদ দিয়ে কারো কথা বলা যাবে না। তো যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবে, ততদিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস থাকবে এবং মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে এই শোক দিবস পালন করবে। যত কিছুই হোক এটা মুছে ফেলা যাবে না। এই জিনিসগুলি যারা করছেন, তারা খুব দ্রুতই আমি আমি আ মানে মনে করি যে তারা ওই যে ইতিহাসের আস্থা করে শব্দটা অত্যন্ত আ প্রচলিত শব্দ, কিন্তু এটা বাস্তব। আসলে ইতিহাসের রাস্তা করে তারা নিক্ষিপ্ত হবে আমি বলে মনে করি। রাসেল ভাই, অনেক লোক এবারও বেশ কিছু রিক্সা চালককে মপ করা হয়েছে ৩২ নম্বরের সামনে। সন্ধ্যার পরে ২ জন নারীকে হেনস্থা করে বর্তমানে সন্ত্রাস বিরোধী আইনে জেলে দেওয়া হয়েছে। এবং গতকাল রাতে স্কুল স্টুডেন্ট, আপনার বাড়ি যেখানে চট্টগ্রামের সন্দ্বীপে, স্কুল স্টুডেন্টরা স্কুল ছুটির পরে বাচ্চা সব 8-9 এ পড়া বাচ্চা, এরা জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে সেখান থেকে ক্লাস 9 এ পড়া 2টা ছেলেকে অ্যারেস্ট করেছে। তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে জেলে নেওয়া হয়েছে এবং ৮৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই বিষয়গুলোকে কিভাবে দেখেন, এবং ক্লাস 8-9 এর ছেলেদেরকে কিভাবে মামলায় দিয়ে হেনস্থা করা হচ্ছে পরিবারকে, এই বিষয়টাকে আপনি কি বলবেন? সুতরাং ক্লাস 8-9 এর ছেলেদের বয়স কত হয়? ১৫-১৬ বছর এটাই হয়। আমাদের জাতিসংঘের আইন অনুযায়ী ধরেন আপনি আন্ডার 18 যারা আছে তারা হচ্ছে মাইনর, শিশু। আপনি যে দেশে শিশুরা তাদের মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারবে না, সে দেশের আগামী দিনের অ্যা যে জেনারেশন, নেক্সট জেনারেশন যেভাবে সৃষ্টি হবে, সেটা কি হতে পারে সেটা আমরা বুঝি। এই জিনিসটা আসলে আমি যেভাবে দেখি, এটা হচ্ছে এটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের পরবর্তী জেনারেশনকে নষ্ট করে দেওয়ার যে একটা পায়তারা হচ্ছে, সেটার একটা অংশ হিসেবে দেখি। এবং এই কারণেই আমার
শিশু, আপনার শিশু, আমার সন্তান, আপনার সন্তান। এই দেশে তো জয় বাংলা বলা নিষিদ্ধ না। আইন করে কি আপনি জয় বাংলা বলা নিষিদ্ধ করেছেন? আপনার বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। জয় বাংলা হচ্ছে একটা জাতীয় স্লোগান। জয় বাংলা তো আওয়ামী লীগের স্লোগান নয়। আওয়ামী লীগ এটাকে ধারণ করে। তো যারা বাংলাদেশ জিন্দাবাদ বলছে, এ সেটা তো তারা ধারণ করে। জয় বাংলা যারা বাংলাদেশের সপক্ষে শক্তি তারা জয় বাংলা ধারণ করে। তাহলে এই জয় বাংলা বলা যদি আপনি অফিসিয়ালি নিষিদ্ধ করতেন তখন আপনি বলতে পারতেন যে এটা আইন বিরোধী বলে আমি তাদেরকে গ্রেফতার করেছি। কিন্তু আইন বিরোধী হলেও আপনি শিশুদেরকে গ্রেফতার করে আপনি দিতে পারেন কিনা? সেই জিনিসটা সে প্রশ্ন তো জাতির বিবেকের কাছে রাখতে হবে এখন। যে যারা ওই একটা মেটিকুলাস ডিজাইন শব্দগুলি বলতেও লজ্জা লাগে। আসলে মেটিকুলাস ডিজাইন শব্দটা বলতে লজ্জা লাগে। বাংলাদেশের মানুষের প্রতি যেমন কেমন যেন একটা মনে হয় যে আমরা কি তাহলে সবাই বোকা ছিলাম? বাংলাদেশের মানে জনগণ যারা এইসব করেছে তারা কি বোকা ছিল আসলে? তাহলে একটা ডিজাইনের মধ্যে পড়ে প্রত্যেকে একটা মানে সমৃদ্ধ রাষ্ট্রকে আমরা কোথায় নিয়ে গেলাম আজকে? আজকে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই। আমাদের দেশে আজকে আইএস মানে এই জাতিসংঘের রিপোর্টের মধ্যে আছে আইএস এর বাংলাদেশে সেল করার যে বিষয়টা সেটা আসতেছে। মানে আল কায়দার যে সেল করা বাংলাদেশের মধ্যে। তো জাতিসংঘের একটা রিপোর্টে এটা চলে আসছে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়রা কি করছেন? মানে যে প্র্যাকটিসটা আমাদের সবচেয়ে বেশি ভয়ানক আমার কাছে মনে হয়েছে ডিনায়াল করার যে টেন্ডেন্সি আমাদের মধ্যে রয়ে গেছে। যে একটা দোষ বা একটা ভুল কোনো কিছু হলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করার যে মেন্টালিটি এটা কিন্তু আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে না থাকার কারণে এই যে ও অনুমান এই যে আপনি দেখাচ্ছেন এখানে অনুমান নির্ভর যে কথাটা উনি বলছেন এটা তো মানে আপনাকে আপনি জাতিসংঘের কোন একটা রিপোর্ট আপনার পক্ষে গেলে আপনি এটাকে নিয়ে নাচতে থাকবেন এটা ভুল রিপোর্ট 1400 মানুষ মেরে ফেলছে সেভ করছে এটা আর একটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং এইটা কিন্তু একটা স্পেশাল সেল এটা কিন্তু হচ্ছে আপনার জাতিসংঘের একটা স্পেশাল সেল আল কায়দা এবং আইএস কে নিয়ে যে তারা তাদের এই বিশ্লেষণধর্মী একটা রিপোর্ট করে এবং এইটার উপর ভিত্তি করে যে কোনো দেশের প্রতি যদি নিষেধাজ্ঞা দিতে হয় কোনো সংস্থার প্রতি নিষেধাজ্ঞা দিতে হয় তাহলে এটার উপরে কিন্তু ভিত্তি করে সেটা দেওয়া হয় তাহলে এরকম নিরাপত্তা পরিষদের একটা সংস্থাকে আপনি ডিনাই করছেন এই ডিনাইলের মাধ্যমে আপনি কি তাদেরকে ইয়া করে দিচ্ছেন না মানে এম্পাওয়ার্ড করছেন না এই ইয়াদেরকে যে আর যে দেশে এই জিনিসটা হচ্ছে সেই দেশ সরকার বলছে যে না আমরা এটাকে মনে করি না যে এখানে কোনো কিছু আছে তাহলে এটা যদি কিছু নাই থাকে তাহলে বাংলাদেশে এই যে প্রেসার কুকার বোমা থেকে শুরু করে চিপসের প্যাকেটের বোমা থেকে শুরু করে এই বোমাগুলো কোথা থেকে আসছে এই বোমার কারিগর কারা তাহলে এই জিনিসগুলি যদি আমরা সাথে সরকার এইভাবে ডিনায়াল করে এর ডিনায়ালের অনেকগুলি কারণ হতে পারে এটা আমি আপনি যদি একটু সময় লাগা করেন আমি বলি সেটা হচ্ছে যে ডিনায়ালের কারণটা আমার কাছে যেটা মনে হয় যে তাদের উপর ভর করে একটা জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের একটা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল তাহলে এই ক্ষমতাচ্যুতের পিছনে যে জঙ্গি সংগঠনগুলি ছিল সেই জঙ্গি সংগঠনের কাছে দায়বদ্ধতার কারণে ডক্টর ইউনূস সরকার সুদি ইউনূস কিন্তু তাদেরকে মানে কি বলবো একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছিল যা খুশি তা করার জন্য এবং যেহেতু এই সরকারও সেই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল সেই ষড়যন্ত্রের একটা পার্ট ছিল সেহেতু এই সরকারও এই সব কিছু জানার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না এটা আমি মনে করি রাসেল ভাই আরেকটা ইয়ে দেখায় আপনার শহর চট্টগ্রাম বর্তমানে আবার আজকে সকাল থেকে পানির নিচে কোমর পানি রিয়াজউদ্দিন বাজার সর্বকালের সবচেয়ে বেশি পানিতে তলিয়ে গেছে এ পর্যন্ত আমরা বারবার দেখছি একই ঘটনা গত 1-1.5 বছরের মধ্যে অনেকবার এই মুহূর্তে ওখানে মেয়র আছেন সবকিছু আছেন এই পরিস্থিতি আপনার সর্বশেষ কবে দেখেছিলেন মনে হয় আমি তো চট্টগ্রামের সন্তান আমার তো এটা মনে পড়ে না তবে আমি এটা খুব ইন্টারেস্টিং কথা মনে পড়ে গেল এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণ আমাদের চট্টগ্রামের এই নাজিল হওয়া মেয়র নাজিল হওয়া মানে যিনি ওই যে কি যেতে চাইলেন ওই মেঘনায় চাঁদিতে বৃষ্টি এই টাইপের বিষয় তো উনি চাইলেন যে নির্বাচন বাতিল করার জন্য উনি একটা আবেদন করলেন কোর্টে আর কোর্ট বললেন না ভাই আপনি মেয়র বুঝছেন না তো দানে পাওয়া মেয়র যিনি উনি বলেছিলেন যে প্রধানমন্ত্রীর অত্যন্ত সুদৃষ্টি বা এই চট্টগ্রামের দিকে আছে বলে চট্টগ্রামে ইয়া হচ্ছে না পানির জলাবদ্ধতা হচ্ছে না এই হচ্ছে জলাবদ্ধ সুদৃষ্টির কৌশল এবং উনি উনার মতো মেয়র সাহেব কিভাবে দেখলেন একদিন একটা ছবি আসছে দেখলাম খুব ভাইরাল একটা ছবি উনি একটা ইয়া নিয়ে পাশের কঞ্চি নিয়ে ওই ইয়ার মধ্যে ম্যানহোলের মধ্যে একটু ইয়া দিয়ে পানি সব সরাই দেওয়ার চেষ্টা করছেন আর কি এই হচ্ছে উনাদের মানে এক্সপেরিয়েন্স একটা মানে ইয়ার মতো মানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মতো একটা সংস্থাকে চালানোর যে যোগ্যতা এই যোগ্যতা ছাড়া লোকজন যদি দেন আপনি তো এটা হবেই আমরা তো মাননীয় সাবেক মেয়র আমাদের
চট্টগ্রামের গর্ব এম এ মহিউদ্দিন চৌধুরীর আহ মানে চালানোটা দেখেছি। উনি বিরোধী দলের সময় বাংলাদেশ চট্টগ্রামের মেয়র ছিলেন, একটা টাকা কোনো বরাদ্দ পান নাই, কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে উনি ইয়েটাকে চালিয়েছেন, আমাদের চট্টগ্রামটাকে একদম সুন্দর করে সে চালিয়েছেন। তৎকালীন সময়ে তৎকালীন মানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়রদের সবার যে একটা স্থানীয় সরকার একটা মিটিং করছিলেন, মিটিং এর মধ্যে উনি এক্সাম্পল দিয়ে বলেছেন, এই তোমরা মহিউদ্দিন চৌধুরীকে দেখতে পারো না, উনাকে ফলো করতে পারো না, উনাকে আমরা কোনো বরাদ্দ দিই না, তারপরেও কেন উনি এভাবে করে চালাতে পারতেছেন? তো এটা হচ্ছে একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার, যোগ্যতার ব্যাপার। অযোগ্য লোকদেরকে দিয়ে ওই যে অত্যন্ত সুন্দর একটা প্রবাদ আছে না, ওই যে ছাগলকে দিয়ে হাল চাষ করার চেষ্টা করলে যা হয়। এখন কি করবেন বলেন? এটা আমাদের ভাগ্য, চট্টগ্রামবাসীর সৌভাগ্য বলেন, দুর্ভাগ্য বলেন, সুদৃষ্টির মধ্যে আছি আর কি আমরা। রাসেল ভাই, আজকে 17 তারিখ, আজকের এই দিনে 2005 সালে সিরিজ বোমা হামলা ছিল সারা বাংলাদেশে। এই যে সমস্ত ইয়েগুলো করে দিয়েছে, এখানে সিরিজ বোমা হামলা হয়েছিল আজকে সেই দিন, সেই সময়। এরপরে আমরা আর খুব একটা বোমা হামলার কাহিনী শুনিনি, যেমন আপনার হলি আর্টিজান ছাড়া আর খুব একটা শোনা যায়নি। কিন্তু হলি আর্টিজানে কিন্তু বোমা হামলা ছিল না, ওটা ওটা টেরর অ্যাটাক ছিল, এবং কিন্তু এটা বোমা হামলা ছিল না, কিন্তু বোমা হামলাটা এখন চলছে আর কি। বোমা হামলা তো এখন আপনার প্যাকেটের বোমা পাওয়া যাচ্ছে। এই যে এখন গত 10 দিনে যেই পরিমাণ বোমা হামলা, এবং প্রেসার কুকার একটা বোমার তো এমন অবস্থা ছিল যে 1/2 কিলোমিটার এরিয়ার দরজা জানলা পর্যন্ত কেঁপে উঠেছিল। রাইট রাইট রাইট। এবং ওরা বললো যে জঙ্গি নাই, তাইলে এই জঙ্গি হঠাৎ করে উৎপত্তি হলো কোথায়? কি জঙ্গি উৎপত্তি হয়েছে নাকি ওনারা নিজেরাই করে? এখন এক একজন এক এক কথা বলছে। আপনি দেখেন, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে একটা, আর যিনি কাউন্টার টেরোরিজম এর আছেন, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স টেকনিক্যাল সামথিং লাইক দ্যাট, এরকম একটা সংস্থা আছে আমাদের পুলিশের মধ্যে, শামসুল হক সাহেব বোধহয় ওটার প্রধান। উনি বলছেন যে এটা তো ইয়া না, মানে এটার সাথে ইন্টারন্যাশনাল কানেকশন আছে কিনা দেখতে হবে। তার মানে উনি স্বীকার করছেন পক্ষান্তরে যে এটা জঙ্গিবাদী, কিন্তু এটা কি ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল, দ্যাটস দ্য থিং। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না, এটা কোনো টেররিস্ট না। তাহলে এখন ওনার কাছে জিজ্ঞেস করতে হবে যে আসলে এটা কি কিভাবে এই বোমাগুলি আসছেন, কোথা থেকে আসছেন। এখানে আমি আরেকটা তথ্য আপনাকে দিয়ে রাখতে চাই, দুটা তথ্য দিই। একটা হচ্ছে এই বোমার ব্যাপারে যার নামটা সবার সামনে আসে, সেই জঙ্গিকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা হয়েছে, এবং এই ইউনূস সাহেব আসার 3 মাসের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং সেই লোকই আবারও তার নামে কিন্তু আবার করে আসছে যে এই লোকই আবার বোমাগুলি বানাচ্ছে, অথবা সে নতুন করে অনেক লোকজনকে ট্রেন আপ করছে যাতে অনেক বেশি বেশি করে বোমা বানানো যায়। এটা একটা জিনিস। আর এই সরকারের আরেকটা জিনিস বলি, যেমন ইউনূস সাহেব এবং এই সরকার দুটাকে তো আমি এক্সটেনশন মনে করি, একটার পরিপূরক। তারা ডিজিএফআই তে যে আমাদের ইয়া ছিল, একটা অ্যান্টি টেরোরিজম একটা ইউনিট ছিল, সিটিআইবি বা সামথিং লাইক এরকম একটা ইয়া ছিল, এই জিনিসটাকে পুরো বন্ধ করে দিয়েছে। আপনি এই জিনিসটা আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি আর্মিতে যোগাযোগ থাকলে অথবা এটা আপনি ইয়াতেও দেখবেন, এটাকে সোশ্যাল রেসপন্সিবিলিটিজ অর সামথিং লাইক এরকম কিছু একটা ইউনিট নাম দিয়ে, কারণ তারা তো স্বীকারই করে না যে এখানে কোনো টেররিস্ট আছে। যেহেতু টেররিস্ট নাই, তাহলে টেররিস্টের এগেনস্টে ইয়া কেন আপনার ইয়া লাগবে, এই একটা ইউনিট লাগবে, সেটাকে প্রমাণ করার জন্য তারা এটা করেছে। তাইলে ধরেন এরা কি এই জঙ্গিবাদটাকে প্যাট্রোনাইজ করছে না, অথবা পক্ষান্তরে কি সুযোগ করে দিচ্ছে না যে জঙ্গিবাদের এখানে যাতে ইয়া হয়, ফুলে ফেপে অনেক বড় হতে পারে, সেভাবে তো সুযোগ করে দিচ্ছে, সেটাই আমি মনে করি। মাসুদ ভাই, আপনার এসবি প্রধান জনাব মনিরুল ইসলাম শোতে বলেছেন যে সেনাবাহিনী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে আসলে 4-5 তারিখ ইয়েতে নামতে দেয়নি, মানে রাস্তায় নামতে দেয়নি, কারণ তাদের পরামর্শ ছিল যেহেতু কারফিউ আছে, আপনারা নামলে উল্টা সমস্যা হতে পারে। আপনার কি মনে হয় যে এটা সেনাবাহিনী এগিয়ে দিয়েছিল নাকি আপনারাই নামেননি? না, এটা আমি একটু দায়িত্ব নিয়ে বলি। আমি যেহেতু ঢাকা বিভাগ দক্ষিণটা দেখি, যে আমার যে ডিভিশনটা হচ্ছে গোপালগঞ্জ থেকে নারায়ণগঞ্জ। তো ঢাকার আশেপাশের এলাকাটা ম্যাক্সিমাম জায়গাটা আমার ডিভিশন কভার করে। এর মধ্যে ধরেন আমরা কেরানীগঞ্জ থেকে শুরু করে এদিক দিয়ে সাভার, আশুলিয়া, ওই সাইডে নারায়ণগঞ্জ বলেন, মুন্সিগঞ্জ বলেন, সবগুলি এই জায়গাটা আমি কভার করি। আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু বারে বারে ছিল আমরা ইয়াতে আসবো, ওই মানে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। কিন্তু এটা দীর্ঘমেয়াদী একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে যে কথাটা বলছেন যে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীগুলি, এর মধ্যে তো নৌবাহিনীর
প্রধানের নাম একেবারে ইয়া হিসেবে আসছে, মানে জামাত শিবিরের কানেকশন হিসেবে আসছে। এবং আমি আরো একটা ইয়াতেও মানে ইয়াকে সেনাপ্রধানের বিষয়ে আমি বলেছিলাম যে সেনাপ্রধানের দুজন ফ্রেন্ডের রেফারেন্স দিয়ে আমি বলেছিলাম যে উনি নটরডেম কলেজে পড়া অবস্থায় এই যে এই ধরনের ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সাথে এটা সিম্পেটাইজড অবস্থা ওনার ছিল, এবং সরাসরি একজন তো বলছেন এটা তো শিবির করে, তোমরা বানিয়েছো তোমরা জানো, এরকম একটা বিষয় ছিল। তো এদের ষড়যন্ত্রের একটা অংশ হিসেবেই এটা ধরেন আমাদের বারে বারে, কিন্তু আপনি খেয়াল আছে কিনা জানি না, আমরা কিন্তু 30 তারিখ 31 তারিখ প্রোগ্রাম দেওয়া হলো, 1 তারিখ প্রোগ্রাম দেওয়া হলো, 2-3 তারিখ পর্যন্ত প্রোগ্রাম দেওয়া হলো, 4 তারিখ প্রোগ্রাম দেওয়া হলো, ইভেন কি 5 তারিখও আমাদের প্রোগ্রাম দেওয়ার কথা ছিল, কিন্তু এই জিনিসটা তারা কোনোভাবেই দিতে দেয় নাই। এবং সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলে তারা এভরিথিং দে উইল কন্ট্রোল এরকম একটা কমিটমেন্টের পরে, যেহেতু জননেত্রী শেখ হাসিনা সবসময় একটা জিনিস মানে চেষ্টা করেছেন, সেটা হচ্ছে ক্যাজুয়ালিটি যাতে না হয়। আমরা যদি রাজপথে থাকি, ওরাও যদি রাজপথে ব্লাড শেড হবে, এটার জন্যই নেত্রী এটা চেষ্টা করেছেন যে মানে যে কোনো ভাবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী যাদের দায়িত্ব তারা যদি এটা সঠিকভাবে পালন করে তাহলে সেক্ষেত্রে ব্লাড শেডটা কম হবে, সেই জন্য উনি হয়তো এটা চেয়েছেন। কিন্তু রাজনৈতিক ভাবে আমরা আমাদের একটা ইয়া ছিল, প্ল্যানই ছিল অ্যাটলিস্ট যুবলীগ থেকে আমরা 4-5 লাখ লোক আমরা নিয়ে আসবো, এরকম আমাদের সংগঠন প্ল্যান ছিল। এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা তো আছেনই সবাই মিলে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন তৎকালীন সময়ে একদিনের নোটিশে ঢাকায় 10 লাখ লোক জড়ো করা কোনো ব্যাপারই ছিল না, কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আমরা সেই জিনিসটা এই মানে বিশ্বাস এবং অবিশ্বাসের এই যে দোলাচলের মধ্যে আমাদেরকে ফেলে এবং কিছু লোকের বেইমানির কারণে আজকে আমরা এই জিনিসটা ইয়া করতে পারি। রাসেল ভাই, আপনি জানেন যে নেত্রী ঘোষণা দিয়েছে যে ডিসেম্বরের মধ্যেই ফিরবে, যদিও ডেটটা বলে নাই, ডিসেম্বরের যে কোনো দিন ফিরতে পারে, তার আগেও ফিরতে পারে, সেপ্টেম্বরও ফিরতে পারে। কিন্তু এখন পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে এরা চাচ্ছে যে না, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরাইতে হবে বা ইয়ে। আপনার কাছে বিষয়টা কি মনে হয় যে নেত্রী যে নিচ থেকে ফিরতে চাইছে বা ফিরবে, এটাতেই তারা আতঙ্ক হয়ে এসব নাটক করতেছে না অন্য কিছু? আমি এগুলিকে পাগলের প্রলাপ ছাড়া কিছু বলতে চাই না। কারণ কি আপনি দেখেন যারা বাংলাদেশ সরকারের পক্ষে ডিল মানে এই নেগোসিয়েশনটি করছেন বা চিঠি টিঠি দিচ্ছেন, প্রত্যেকটা লোক কিন্তু জানে এটা কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশের যে চুক্তি আছে সেই চুক্তির আওতায় জননেত্রী শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে প্রত্যার্পণ করার কোনো সুযোগ নাই। উনি প্রত্যাবর্তন করবেন। আপনি তাকে আপনি আনতে হলে কি হবে দেখেন, প্রত্যেক ছোট ছোট বিষয় আপনি বলি, তাহলে এই লোকগুলি কি পাগল নাকি আমাদের দর্শকরা অন্তত বুঝতে পারবে। আপনি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে ইন্ডিয়াতে রেখে আসে তখন কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে অনুরোধ করে রাখা হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা জনিত কারণে আপনাদের এখানে এজ এ গেস্ট হিসেবে তাদের এখানে পাঠিয়ে দিয়েছে সরকার। তাকে চিঠি দিয়ে সরকারি সামরিক বিমান ব্যবহার করে সামরিক প্রোটোকলে ওনাকে দিয়ে আসা হয়েছে। তাহলে প্রত্যার্পণ চুক্তির মধ্যে প্রথম কথাই তো হচ্ছে আপনি একজন গ্রেফতারকৃত আসামিকে আপনি পাঠাইতে বলবেন। প্রথম কথা হচ্ছে এটা, গ্রেফতারকৃত আসামিকে প্রত্যার্পণ করা যাবে, কিন্তু আপনি একজন রাষ্ট্রীয় অতিথিকে আপনি প্রত্যার্পণ করতে বলেন আর অ্যারেস্ট করে দিয়ে, এটা কি মানে ফাইজলামি কথা নাকি পাগলের প্রলাপ বলেন তো আপনি? এটা কি হয় কখনো? যাতে এই লোকগুলি এই জিনিসগুলি জনগণের সাথে ভাওতাবাজি করতেছে, মানে এরা এদেরকে আমাদের আইবাস করতে চাচ্ছে। একটা এখানে কয়েকটা পয়েন্ট তারা আমার মনে হয় আর কি তারা চিন্তা করে এটা করছে। একটা বিষয় হচ্ছে তাদের জনগণকে একটা ভাওতাবাজির মধ্যে রাখা, যে আমরা সেখান থেকে আনবো, এইটা করব ওইটা করব। এই যে ওদের সাথে যে মানে ইয়ার জঙ্গি গোষ্ঠীগুলি ছিল, মানে যারা এই মেকানিজমের সাথে জড়িত ছিল, তারা তো প্রত্যেকে আতঙ্কিত। জননেত্রী শেখ হাসিনা একটা মানুষের ঢলে তাদের খুঁজে পাওয়া যাবে না, সেই ভয়ে তারা যেহেতু সরকারের উপর প্রেশার দিচ্ছে, সরকার তাদেরকে আইওয়াশ করছে, হ্যাঁ আমরা ওনাকে নিয়ে আসবো, এটা করবো। এবং জননেত্রী এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যখন জননেত্রী শেখ হাসিনা বলেছেন, প্রথমে বলতেন ডিসেম্বরে আসবেন, তখন এর মুভমেন্ট একটা ছিল। যখনই মুভমেন্টটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, জননেত্রী শেখ হাসিনা বলছেন আমি ডিসেম্বরের মধ্যে আসবো, সেটা আগামী সপ্তাহে হইতে পারে, যে কোনো সময় হতে পারে। এই ভয়ে, এই আতঙ্কে তারা এক এক সময় এক একটা প্রলাপ দেখতেছে। একবার বলতেছে ওই প্রধানমন্ত্রী যাবে না, আবার ওদের প্রধানমন্ত্রী যাবে। তো প্রধানমন্ত্রী গেলেও কি দেয় আসে, না গেলেও কি দেয় আসে, তারা কি বুঝতে পারতেছে না যে প্রধানমন্ত্রীকে দাওয়াত করে খাওয়ানোর জন্য তো মোদী সাহেব একদম পাগল হয়ে গেছেন, ওনার তো আর কোনো কাজ নাই, কারণ প্রধানমন্ত্রী কখন যাবে। এই জন্য তো ডেট ফিক্স করে দেওয়া হয়েছে, আপনি জানেন কিনা জানি না, ডেট ফিক্স করে দেওয়া হয়েছে 21 থেকে 26-এর মধ্যে আসলে আসো, না আসলে নাই, নাইলে এই বছরের মধ্যে কোনো জায়গা নেই, এমন দাওয়াত। বুঝছেন না? যাওয়ারটা এমন, ভাই তুমি কালকে আসলে খাইয়া দিতে পারো, না আসলে ভাই আইসো না 1 বছর পরে। না, এখন আমার এই যে শেখ হাসিনার প্রত্যাবর্তন, এটা নিয়ে আমার যেটা মনে হচ্ছে, যেমন আমরা সবাই জানি যে ওসামা বিন লাদেনকে জীবিত অথবা মৃত ধরে দেওয়ার জন্য বা খুঁজে দেওয়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার
দিল ওই সময় পাকিস্তান আফগানিস্তানের ভেতর থেকে খুঁজে দিবে বলবে, ভাইরাস পাকিস্তানের ঘরে বৈশা রয়েছে, কেউ জানে না, পাকিস্তান সরকার জানে যে ও আছে, কিন্তু টাকা কামানোর জন্য সে বলতেছে আমরা খুঁজতেছি। এখন এইটা কি সেম এরকম নাকি যে শুধুমাত্র মানে যে বাংলাদেশে হাসিনাকে আসতে দিব না, এই করব না, ফাঁসি দিব, মাইরা ফেলবো, কাইটা ফেলবো, এইটা মানুষকে দেখানো, এবং যখন বলছেন যে উনি আসবেন তখনই এদের অবস্থা খারাপ, এটাই কি মনে হয়? এই পাগলগুলির কথা আমি কি বলবো বলেন, বাংলাদেশের এত অভাগা, আমাদের দুর্ভাগ্য এবং এত লজ্জার ব্যাপার, বাংলাদেশের বিরোধী দলের চিফ হুইপ ওই পোটলা টোটলা কি যেন একটা আছে না, ওইটা ও বলতেছে শেখ হাসিনা ইয়াতে এয়ারপোর্টে নামলেই তাকে এয়ারপোর্টে ফাঁসি দিয়েছে, বুঝেন? তারপর আরেকজন বলছে যে এখান থেকে ধরে নিয়ে সরাসরি ফাঁসি দিয়েছে। তো একটা মানুষ যাদের এই বেসিক জ্ঞান নাই, যারা আইন প্রণেতায় সেজে আসছে আমাদের দেশে, আমাদের দুর্ভাগ্য এটা, যাদের মধ্যে বেসিক জ্ঞান নাই আইন কিভাবে চলে, আর জননেত্রী শেখ হাসিনা কি এয়ারে আসবেন না রোডে যাবেন, তাকে কি ভুলে গেছে যে সে এয়ারপোর্টে ফাঁসির মঞ্চ বানাই দিবে? এই ধরনের উদ্বুকদের দেশের মধ্যে আমরা আছি। আমাদের এটা দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাস্কর যে আমরা এমন কিছু লোকজনের কে বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে একটা পবিত্র জায়গায় নির্বাচিত করে পাঠিয়েছি, নাকি ইয়া করে পাঠিয়েছি জানি না, ওই জায়গায় যেতে চাই না, এটা আরেকদিন আলাপের বিষয়। কিন্তু এই জায়গায় যে যারা জাতীয় সংসদে বসে জাতীয় সংসদকে অপবিত্র করছে এবং এইসব উদ্বুকের দল যারা এই যে কোটা ভিত্তিক ইয়া করবে, ওই যে কি বিসিএস ক্যাডার হবে, যারা বাংলা শুদ্ধ ভাষায় দুটা বাংলা কথা বলতে পারে না, ইংলিশ কথা তো দূরে থাক, ইংলিশ বলতে গেলে 3 বার দাঁত করে যায়, যে এমন এমন লোকজনকে আমরা জাতীয় সংসদে পাঠিয়েছি আইন প্রণয়ন করার জন্য, যারা আইনের মধ্যে হচ্ছে একজন আসামি দেশে আসলে তাকে সাথে সাথে এয়ারপোর্টের মধ্যে ফাঁসি দিয়ে দিবে। এই আইন ওনারা জানেন। তাহলে এই ধরনের উদ্যোগদের বিষয়ে আলোচনা করাটা আসলে আমার মনে হয় যে মানে টাইম লস করা ছাড়া কিছু না। আপনার এবং আমার মূল্যবান সময় নষ্ট না করে এই পাগলের ফলাফলা ভুগতে থাকুক। আমরা জননেত্রী শেখ হাসিনা যখন আসবে, বাংলার জনগণ রাজপথে নেমে দেখাই দিবে যে বাংলার জনগণ কি চায়, এবং তাদেরকে সেদিন আমরা খুঁজে পাই কিনা, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আমরা চাই তারা থাকুক, তারা এদেশে থাকুক, এদেশে রাজনীতি করুক। জননেত্রী শেখ হাসিনার মার্সিতে যদি তারা দেশে রাজনীতি করতে পারে, জনগণ যদি তাদেরকে আস্ত রাখে, তাহলে আমরা চাই তারা রাজনীতি করুক। রাসেল ভাই, আপনাদের সেক্রেটারি সাহেব উনি এসেছিলেন গত 1 সপ্তাহ আগে আমাদের এই প্রোগ্রামে, তো সেদিন ওনাকেও জিজ্ঞেস করেছিলাম, আজকে আপনাকেও জিজ্ঞেস করি, আপনি যেহেতু সাংগঠনিক সম্পাদক, আমাদের কাছে যতটুকু খবর আছে যে সেপ্টেম্বরের ভেতরে নাকি সারা বাংলাদেশে, শুধু আপনাদের না, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সমস্ত কমিটিগুলোকে রিসাবল করতে হবে, মানে নিষ্ক্রিয়কে সক্রিয়, যেখানে অল্প আছে সেখানে পরিপূর্ণ করা, এগুলো করার কথা। এটা কি ঠিক কিনা? হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনার একটা ইনস্ট্রাকশন, এটা তো সরাসরি ইনস্ট্রাকশন আমাদের কাছে আসে না, ইনস্ট্রাকশন চেয়ারম্যান সেক্রেটারির মাধ্যমে আমরা পাই। তো আমার কাছে এই ইনস্ট্রাকশনটা আছে যে আমাদের এই কমিটিটা দ্রুত করাটা মনে হয় এই সেপ্টেম্বরের মধ্যে করার জন্য। এটা শুধু আমাদের না, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং সহযোগী সব সংগঠনের কমিটিগুলি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যাতে দ্রুততার সাথে করা হয়, এরকম একটা ইনস্ট্রাকশন। আপনাদের তো যুবলীগের মোটামুটি কমিটি আমরা দেখছিলাম যে জুন জুলাইতে কিছু কিছু কমিটি আসছিল, মোটামুটি চাঙ্গাভাব লক্ষ্য করা গিয়েছিল, এরপর হঠাৎ করে চুপচাপ কোন কোন জায়গায় দেখা গেল যে আপনার কমিটি দিয়ে 2 ঘন্টার মধ্যে পুরো কমিটি বাতিল ঘোষণা করে, এটার কারণটা কি? কমিটি বাতিল করার এখতিয়ার হচ্ছে মাননীয় চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের। এখন এই প্রশ্নটা আপনি মাননীয় চেয়ারম্যান বা সাধারণ সম্পাদকের কাছে করলে ভালো হয়। সাধারণ সম্পাদক আমি জিজ্ঞেস করেছিলাম, যেদিন কমিটিটা বাতিল হলো সেই দিনই উনি আমার চ্যানেলে, উনি বললেন যে উনি পুরোপুরি জানে না, হয়তো জেনে জানাতে পারবেন। তাহলে আমার মনে হয় ওনাকে জিজ্ঞেস করাটাই ভালো হবে। কারণ হচ্ছে কমিটি করার জন্য আমরা সমন্বয় করি। যেমন ধরেন আমাদের ইউনিয়ন কমিটি করবে, উপজেলা কমিটি করবে হচ্ছে জেলা কমিটি। এটা হচ্ছে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত এবং গঠনতান্ত্রিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী ধরেন কমিটি করার ব্যাপারে আমরা কোঅর্ডিনেট করি। আমরা জেলার সাথে ধরেন কেন্দ্রের কোঅর্ডিনেশনটা করি, আর উপজেলা জেলার সাথে করে, উপজেলা জেলার সাথে করে। তারপর হচ্ছে ইউনিয়ন করার সময় ধরেন উপজেলা জেলার সাথে সমন্বয় করবে, আর উপজেলা করার সময় জেলা কমিটি আমরা যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা থাকি আর তাদের সাথে সমন্বয় করবে। এটা হচ্ছে আমাদের প্রক্রিয়া এবং প্র্যাকটিস। এর পরবর্তীতে কমিটি বাতিল বা অন্যান্য কোনো সিদ্ধান্ত যদি জেলা কমিটি বাতিল করতে হবে, এই বাতিলের সিদ্ধান্ত এখতিয়ার শুধুমাত্র হচ্ছে চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের। এটার ব্যাপারে আসলে আমার মন্তব্য করার এখতিয়ার নাই আর কি, আমি হয়তো এটা নিয়ে বলতে পারবো না। এখন আপনাদের যে সমস্ত কমিটিগুলো আসলে এখনো হয়নি বা প্রক্রিয়াধীন, কবে নাগাদ এগুলো ঘোষণা হতে পারে বলে মনে করেন?
ওই আগে রেখেই জবাব দিতে হবে আমাকে। কারণ আমরা হচ্ছে সমন্বয় করি। আমরা ধরেন আমি যে ডিভিশনের দায়িত্ব পালন করি, ওই ডিভিশনের ইয়াগুলি আমি রেডি করে তালিকা করে কাগজপত্র গুছিয়ে আমি চেয়ারম্যান সেক্রেটারির কাছে প্রেরণ করি। উনারা উনাদের সময় এবং উনাদের যাচাই বাছাই করে উনারা কমিটি প্রদান করেন। তো ওই জায়গাতে আমাদের প্রক্রিয়া থেকে আমরা ধরেন আ চেষ্টা করছি যে যা মানে যতটুকু দেওয়া যায় আমরা দিয়ে দিয়েছি। আর কিছু প্রক্রিয়াধীন আছে। তো ওই যে মানে ধারাবাহিকভাবে আমি আশা করি যে ধারাবাহিকভাবে একের পর এক কমিটি হবে। এটা আশা করি। আপনাদের কমিটিগুলোতে এই মুহূর্তে আসলে কাদেরকে আনা হচ্ছে? কমিটির ব্যাপারে যে আপনি দেখেছেন এটা একদম স্পষ্টভাবে জননেত্রী শেখ হাসিনা আ এটা একটা ইনস্ট্রাকশন দিয়েছেন সবার জন্য এটা। শুধুমাত্র যুবলীগের জন্য না, ছাত্রলীগের জন্য না বা স্বেচ্ছাসেবক লীগের জন্য। এটা আওয়ামী লীগের থেকে শুরু করে আওয়ামী লীগের প্রত্যেকটা সহযোগী সংগঠনের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে যারা পা মানে ৫ই আগস্ট পরবর্তী সময়ে রাজপথে, অনলাইনে এবং বিভিন্নভাবে সরাসরি সক্রিয়ভাবে মানে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন। যারা জেল খেটেছেন, যারা মবের শিকার হয়েছেন, এদেরকে প্রেফারেন্স দেওয়ার জন্য নেত্রী একদম স্পষ্টভাবে বলা আছেন এবং আমার চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক উনারা দুজনও এই ব্যাপারে খুবই মানে অ্যাটেনশন দিয়ে এই জিনিসগুলি করার চেষ্টা করছেন বলে আমি জানি। কারণ এটা কিছু জায়গায় যেমন দেখা যাচ্ছে এটা ছাত্রলীগের কমিটিতে আমরা সবচেয়ে বেশি দেখেছি। যেমন সমন্বয়করাও কমিটিতে পদ পেয়ে গেছে, যারা ৩২ ভাঙছে তারাও পদ পেয়ে গেছে, এরকম ফেসবুকে বিভিন্ন কমিটিতে এরকম। আপনাদের কমিটিতেও কি এরকম কিছু পেয়েছেন কি এখন পর্যন্ত যে কয়টা দিলেন? না আমি নিজে ছাত্রলীগ করে আসছি। আমি আ এজন্য এটার জন্য একটু দুঃখ প্রকাশই করব যে এদেরকে উনাদের মানে আমাদের যারা অনুজ আছেন তাদের এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকা উচিত ছিল। তাদের হয়তো লেক অফ এক্সপেরিয়েন্স এর কারণে হয়তো অথবা ট্রাস্ট লেভেল হইতে পারে। যে কাউকে ট্রাস্ট করেছে, কেউ নাম দিয়েছে সেইভাবে দিয়ে ফেলছে। এটা হইতে পারে। বা যেকোনো কারণেই হোক যে জিনিসটা হয়েছে এটা অত্যন্ত মানে এটা আ বর্জিত কাজ হয়েছে, গর্হিত কাজ হয়েছে আমি মনে করি। আর আমাদের যুবলীগে এখনো পর্যন্ত এই ধরনের কোনো আ কিছু আমরা এখনো এটা পাই নাই। কারণ আমরা খুব কেয়ারফুলি এই জিনিসগুলি করার চেষ্টা করি। অনেকেই ধরেন তৎকালীন সময়ে ভুল ভ্রান্তি করেছে, অনেকে সেটা চেয়েছে যে না আমরা করতে চাই। কিন্তু করতে পারবেন। কিন্তু আপনাকে পরীক্ষা দিয়ে আসতে হবে আবার। আমরা কাউকে ওই মূল জায়গায় এখনো রাখছি না আরকি। তারপর তো আপনাদের ভোজপুরের একটা কমিটি নিয়ে সম্ভবত বাদ অনুবাদ দেখা গেল, আবার এমনও দেখা গেল যে আপনাদের যুবলীগের প্যাডে আপনারা আওয়ামী লীগকে বহিষ্কার করে দেন। না এই জিনিসগুলো আসলে মানে একটা রাজনৈতিক ইয়াতে আমি তো কিছু বলার সুযোগ নাই। সেটা হচ্ছে কি অ্যা এগুলি আসলে কতটুকু সত্য এবং আসলে কতগুলি মানে এআই দিয়ে ক্রিয়েট করে দেওয়া, এগুলি আসলে বলতে পারব না। এখন ধরেন একটা রাজনৈতিক সংগঠনের চাওয়া পাওয়া অনেক কিছু নিয়ে এটা থাকেই মানুষের মধ্যে ধরেন। কিন্তু এই জিনিসগুলি যারা করেছেন বা যদি মানে আমাদের দলের কেউ করে থাকেন, আমি মনে করি যে তাদের লজ্জা পাওয়া উচিত। মানে রাজনীতিকে বা নিজের একটা পবিত্র সংগঠনকে এভাবে করে হেয় করার এটা কোনোভাবেই উচিত না। এটা যদি কেউ করে থাকেন। আর যদি বিরোধী দলের কেউ করে থাকেন তারা করতেই পারেন আমাদেরকে হেয় করার জন্য এটা করতেই পারেন। সেটা তো বিষয় না। কিন্তু সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে একটা সঠিক এবং মানে রিয়াল রাজনৈতিক কর্মী এটা কখনো করবে না। যারা করে থাকে তারা হয়তো মানে দলটাকে হেলাফেলার মধ্যে নিয়েছে এটা হতে পারে। এই যে রাসেল ভাই আপনারা সবসময় বলেন, আমরাও শুনি যে ত্যাগীদেরকে মূল্যায়ন। আসলে আমার বহু আগে বিএনপির এমপি ছিলেন পাপিয়া সারোয়ার। হুম। সম্ভবত পাপিয়া সরোয়ার, নামটা মনে নাই, পাপিয়া। পাপিয়া মনে হচ্ছে খুব মোটা তাজা জি। উনি মহিলা। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের নেত্রী ছিলেন। হ্যাঁ, উনি বলছিলেন যে কত বছর রাস্তায় থাকলে তোমরা ত্যাগী বলে গণ্য করবে, কত বছর সংগ্রাম করলে তোমরা ত্যাগী বলে গণ্য করবে, দুঃখ নিয়ে এই কথাটা বলছিল এক সময়। আসলে আমার একটু জানতে ইচ্ছা করে যে এই যে ত্যাগী ত্যাগী বলা হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে সব ত্যাগীরা আসে না। আমি একটু অনেক বলি সময় দেখা যায় যে ত্যাগীদের আসলে মূল্যায়ন হয় না। হ্যাঁ, এটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা তো একটা সময় অনেক হয়েছে। দল যখন ক্ষমতায় থাকে তখন এই জিনিসগুলি বেশি হয়। আর দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন হয়। তবে বিএনপিতে এই জিনিসটা বেশি হয়েছিল বলে উনি একবার ক্ষোভ থেকে এই কথাটা বলছিলেন। কারণ হচ্ছে উনাকে কোনোভাবে মূল্যায়ন করা হচ্ছিল না এবং উনি বলছিলেন যে কত বছর থাকলে। কারণ আসলে বিএনপির বিষয়টা হচ্ছে ওরা তো মানে এই আদর্শভিত্তিক কোনো সংগঠন নয়। সে কারণে ধরেন ওদের মধ্যে এই জিনিসটা বেশি প্রচলন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এই জিনিসটা তুলনামূলকভাবে একটা কম পাবেন। তবে সরকারি দল দীর্ঘদিন দল ক্ষমতায় ছিল তখন অনেক ধরনের হাইব্রিড বলেন আর যারা ধরেন সুবিধাভোগী লোকজনের ভিড় বেশি ছিল।
সেটার জন্য আমরা অনেকেই দায়ী। আমরা যারা দায়ী এখন এই ৫ই আগস্টের পরবর্তীতে আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও সতর্ক হয়েছি এবং ভবিষ্যতে এই জিনিসটা হবে না। আর তেগিদের ইয়াতে এইবারের প্রেক্ষাপটে কিন্তু নেত্রী তেগিদের বিষয়টা একদম স্পষ্ট করে দিয়েছেন যে ৫ তারিখে ৫ই আগস্ট ২০২৪ এর পরবর্তীতে যারা যেভাবে পারফর্ম করেছে তারা সেভাবে যাতে মূল্যায়ন হয়, এটা আমাদের প্রতি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে। সেই দিকে আমরা আমাদের অধীনস্থ যারা আছেন, কর্মী বা ইউনিট গুলি আছেন, আমরা চেষ্টা করছি ওই জায়গায় এই জিনিসটাকে প্রপারলি ইউটিলাইজ হয়। তারপরেও যে একটা বড় দলের মধ্যে 10-15% যে ভুল হয় না, সেটা আমি কখনোই স্বীকার করি না। মানে স্বীকার করার কোনো জোই নাই। এটা হয়ে যায়। এটা হয়ে যায় কেন? কারণ এখন তো আমরা যে ধরনের পজিশনে আছি, আমাদের পক্ষে 100% জানা, একদম করা এরকম সুযোগ থাকে না। তো ধরেন 10-15% ভুল যদি হয় সেটা শুধরানোটা সম্ভব। কিন্তু আগে ধরেন মূল পদগুলি যখন আমরা করি, যখন একদম পুরোপুরি ক্লিয়ার করে জানি যে কাদের আমরা নেতা বানাচ্ছি, তখন কিন্তু আর এটা হয় না। ২-৪ জন ধরে নিচের লেভেলে যদি ২-৪ জন হয়ও, এটা তো আপনার সংশোধনযোগ্য। এটা আমরা চেষ্টা করছি যে আবার অনেকগুলো কমিটিতে তো আপনারা যাদের নেতা বানাইছেন তারাই পদত্যাগ করে ফেলছেন সাথে সাথে। আপনি স্পেসিফিক বলতে পারেন, তাহলে আমি হয়তো ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারবো। এটা ২-৩টা জায়গায় আমি আসলে ভুলে গেছি, এগুলা রাখি নাই। এটা অনেক আমি বলি এটা কি হয়, ধরেন রাজনীতিতে ধরেন মানে রাজনীতিতে না, আপনি সব জায়গায় বলেন, আপনি চাইলেই এই সব লোককে করতে পারবেন না, খুশি করা সম্ভব না। ধরেন সভাপতি সাধারণ সম্পাদকের পদ থাকে ২টা, কিন্তু যোগ্য প্রার্থী থাকে ৬ জন বা ৮ জন, ১০ জন, ১৫ জন যোগ্য প্রার্থী থাকতেই পারে। কেউ ১৮, কেউ ১৯, কেউ ২০ এরকম যোগ্যতা সম্পন্ন। এর মধ্যে ধরেন আপনি সবাই তো নিজেকে যোগ্য মনে করে। সবাই মনে করে যে না, আমি হলে বোধহয় দলের জন্য ভালো। তারা যেহেতু দলকে ভালোবাসেন, প্রত্যেকে মনে করেন যে আমি দলকে ভালো দিতে পারবো। আই ক্যান সার্ভ মোর বেটার দেন এনি আদার এলস, এটা মনে করে ওনারা মনে করেন যে না, ঠিক আছে, আমাদের দেওয়া উচিত ছিল। তখন অনেকেই হয়তো বিভিন্ন কারণে আমাদের নেতৃত্ব নির্বাচনের পরে ওনারা থাকতে পারে মানে এটাকে অ্যাবজর্ব করতে পারেন না, অনেকে পদত্যাগ করেন। তবে আমি আমার প্রত্যেকটা নেতাকর্মীর কাছে এটা অনুরোধ করব, যখনই এটা আসবে আপনি পদত্যাগ যদি করতেই হয়, আপনি আগেই বলে রাখবেন যে ভাই আমি যদি সভাপতি সাধারণ সম্পাদক না হই, তাহলে আমাকে রাইখেন না। সেটা হচ্ছে একটা বেস্ট ওয়ে। কারণ দলকে তখন আপনি মানে এই লজ্জাস্কর পরিস্থিতিতে ফেলছেন না। কারণ আপনি নিজেও জানেন যে ১০টা আছে, ক্যান্ডিডেট আছে, পদ হচ্ছে ২টা। তো ২ জনের বেশি তো আমরা বানাইতে পারব না। এর মধ্যে দেখা যাবে যে এই বাকি ৬ জন প্রেসিডেন্ট সেক্রেটারি না হলে ভাইস প্রেসিডেন্ট বা জয়েন্ট সেক্রেটারি হয়ে দলটা করতে চান। সেটা একদিন। আর যারা একেবারেই করবেন না, তারা আমার মনে হয় যে তাদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে আগে জানিয়ে দেওয়া উচিত যে আমি সভাপতি সাধারণ সম্পাদকের জন্য সিভি জমা দিচ্ছি বা আমি করছি, আপনার কাছে প্রার্থী হয়েছি। এর বাইরে যদি হয় আমি করতে চাই না। আমি অন্য মানে আমার সিনিয়র সংগঠন করব বা অন্য কিছু করব। এই জিনিসটা বলে দেওয়া উচিত আমি মনে করি। এভাবে মানে হঠাৎ করে পদত্যাগ করে ফেলাটা, এটা হচ্ছে মানে দলকে একটু লজ্জাস্কর পরিস্থিতিতে ফেলা। সেটা আমার মনে হয় যে কোনো ত্যাগী নেতাকর্মীর করা উচিত না। যদি একটু মনোকষ্টও থাকে, উনি পারফর্ম করবেন। দল তো রাজনীতিটা চলমান প্রক্রিয়া। আজকে আমি পারি নাই, আরেকদিন গিয়ে করব সেটা। আচ্ছা, এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের, আমার তো মনে হয় আপনাদের সেন্ট্রাল লিডার থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিট পর্যায়েরও সমস্ত নেতাদের বিরুদ্ধে মামলা আছে। সবার বিরুদ্ধে। কারো বিরুদ্ধে একটা হইলে কারো বিরুদ্ধে ২০, ২৫, ৩০টাও মামলা আছে। সমর্থকদের নামেও আছে। নামে আছে। তাহলে এই মুহূর্তে আপনারা কমিটি দিলেন, নতুন করে আবার সভাপতি, সাধারণ সম্পাদক অমুক তমুক আনলেন। তো ওরাও তো আবার মামলা খাবে। হ্যাঁ, যারা কমিটিতে আসছে প্রত্যেকের নামে মামলা আছে এবং নেতাকর্মীরা এত বেশি উৎফুল্ল যে মামলাটাকে তারা এখন অলংকার, রাজনৈতিক অলংকার হিসেবে মনে করে। আমাকে অনেকে বলেছেন মামলা খেয়ে পাঠাইয়া বলে যে ভাই আজকে সেলিব্রেট করতে হবে যে আজকে মামলায় আমার পদোন্নতি হয়েছে, আমি ১ নাম্বার স্বামী হয়েছি। তো ছেলেপেলেদের এই মামলা সম্পর্কে কি ধরনের ধারণা, কি ধরনের এটা তাদের উপহাস দেখলেই বোঝা যায়। এটা দে ডোন্ট কেয়ার। দে কেয়ার অ্যাবাউট অনলি শেখ হাসিনা। তারা আর কিছুতে কেয়ার করে না। মানে এই মুহূর্তে যারা আছে তারা ঠিক আমাদের মতোই বলে যে ভাই মামলা দিলে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বারে দিস, ২০-২৫ দিস না। দিস না ভাই, মান সম্মান থাকে না যে আমাকে এভাবে অবমূল্যায়ন না করে করো, দরকার হলে ভাই কিছু টাকা পয়সা লাগলে দেই, অথবা কিছু তোমার জন্য একটু খাবার দাবার পাঠাই, তুমি মামলাটা আমার ১ নাম্বার করে দিও। এটাই ছেলেপেলেরা মনে করে যে না, আমি কেন নিচে যাবো কেন। কারণ এদের মানে বাংলাদেশের এই মানে আইন শৃঙ্খলা এবং দেশের যে অবকাঠামো নিয়ে মানে কি বলবো আমি আসলে, মানে লোকজনের কোনো আস্থাই নাই সরকারের উপর। এখন রাসেল ভাই, আপনারা নেত্রী আসবে বললো ডিসেম্বরে এবং আপনাদেরকে নির্দেশনা আছে সেপ্টেম্বরের ভেতরে সমস্ত কমিটিগুলো করার। কারণ হচ্ছে এটা কিভাবে জানি আমি, কালকে আবার এই আপনার শেখ ইনান আসছিলেন। ওনাকে আমি যখন লাইভে জিজ্ঞেস করছি যে কত তারিখ আগস্টের ভেতরে সমস্ত কমিটি দেওয়ার কথা, তখন সে বলছে না, আপনার কাছে ইনফরমেশন একটা ভুল আছে, সেপ্টেম্বরের ৩০ তারিখের ভিতরে সবাই
সব কমিটি রেডি করে দিতে হবে। এটা আমি একটু করে বলি আপনাকে। এটা একটা আমাদের একটা কেন্দ্রীয় কমিটির মিটিং এর মধ্যে জননেত্রী শেখ হাসিনা কানেক্টেড হয়ে এই জিনিসটা বলেছেন এবং ছাত্রলীগের পক্ষ থেকে বলার পরে মানে ছাত্রলীগ বলেছে যে তাদের নিড মানে অক্টোবরের ফার্স্ট পর্যন্ত তারা চেয়েছিল, পরে নেত্রী বলেছেন না সেপ্টেম্বর। ওখানে আওয়ামী লীগের নেতা যারা ছিলেন তারা একটু উৎসাহী হয়ে বলেছেন, যে অনেকে বলেছেন যে এটা অক্টোবর মানে অগাস্টের মধ্যে শেষ করা। তবে বাস্তবসম্মত বিষয়তে সেপ্টেম্বরেই আসলে নেত্রীর টার্গেটও সেপ্টেম্বরে। ছাত্রলীগকে এইভাবে ছাত্রলীগ ইনান এটা সঠিক বলেছেন, শেখ ইনান এটা সঠিক বলেছেন যে সেপ্টেম্বরের মধ্যে আমাদের কমিটিগুলি শেষ করার জন্য আমাদের একটা নির্দেশনা। তাহলে সেপ্টেম্বরের ভিতরে কি আপনাদের গুলো হবে সারা বাংলাদেশে? আমি অত্যন্ত আশাবাদী, অবশ্যই হবে, হওয়া উচিত। নেত্রীর নির্দেশের পরে তো আমাদের আসলে এই জায়গা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। তাছাড়া একটা জায়গায় পৌঁছাই আমরা এখন, ধরেন নেত্রী আসবে, আসলে হয়তো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করবেন ঢাকায়। ঢাকা চট্টগ্রাম এই দুইটা জায়গায় আসলে আপনাদের সক্ষমতা এই মুহূর্তে কি? বা নেত্রী আসলে এই ঢাকা চট্টগ্রাম থেকে আপনারা 5-10 লাখ লোক যুবলীগ, আমি অন্য কোনো ইয়ে না, আপনারা যুবলীগ সবসময় অগ্রগামী ছিলেন। কারণ যুবলীগ করার জন্য আপনার ইয়ে লাগে না, কি বলে, ছাত্র হইতে হয় না যে ছাত্র হইতে হবে ছাত্রলীগ করার মতো। যুবলীগ একজন রিক্সা শ্রমিকও যেমন যুবলীগ করতে পারে, ইউনিভার্সিটির টিচারও যুবলীগ করতে পারে। এটা পুরোটা যুবক। আপনাদের সক্ষমতাটা আছে কিনা ঢাকা চট্টগ্রাম থেকে আপনার 5 থেকে 10 লক্ষ লোক জোগাড় করা? ইনশাআল্লাহ এটা জোগাড় করতে হবে। আমি কি শব্দটার সাথে একটু ডিফার করি, জোগাড় করতে হবে না, এটা স্বপ্রণোদিত ভাবে আসবে। এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি জনগণের যে অবস্থা। আমি আপনাকে ছোট্ট একটা কাহিনী বলি। কয়েকদিন আগে কাহিনী না মানে বাস্তব আমি সামনে শুনছিলাম আর কি। একজন ব্যবসায়ী পারিবারিক ভাবে আমাদের সাথে কানেক্টেড, উনি একজন লোকের সাথে কথা বলছিলেন। উনি হচ্ছে বিএনপির একজন খুব বড় সাংবাদিক, মানে বিএনপি পন্থী যে লোক। মানে আগেই বলেছিলেন যে এই গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্টের এই মেটিকুলাস ডিজাইনের উনি হয়তো একটা পার্ট। উনি বলেছেন যে এতদিন আগে শেষ হয়ে যাবে, এতদিন থাকে মানে এই গভর্নমেন্ট টিকবে না। উনি বলেছিলেন 1 বছর, কিন্তু 6 মাসের মধ্যেই আমাদের গভর্নমেন্টের ওরা যে কোনো ভাবে ষড়যন্ত্র করে আমাদের ক্ষমতাচ্যুত করতে হচ্ছে। ওই লোক সেদিন বলছেন, মানে যেহেতু ক্যাজুয়াল টক এবং তাদের মধ্যে দুজনে কেউ কোনো রাজনৈতিক, উনি রাজনৈতিক আদর্শে আছেন, আরেকজন যিনি আছেন উনি একদম পিওর ব্যবসায়ী। উনি নিজে বলছেন যে এখন বাংলাদেশে আমরা তো সব জানি, সরকারও সব জানে। সরকারের ভয়টা হচ্ছে ওই জায়গায় যে বাংলাদেশের এখন মিনিমাম 60 টু মানে 50 টু 60%, ওনার বক্তব্য হচ্ছে এরকম, 50 টু 60% আমাদের বিরুদ্ধে। শব্দটা বুঝেন কিন্তু, তাদের বিরুদ্ধে। তারা বলতে বিএনপি, জামাত, এই সেই সবার বিরুদ্ধে। এবং তার কথার একটা পর্যায়ে উনি বলেও ফেলছিলেন যে 60% এর উপরে তো শেখ হাসিনার ভক্ত। বিষয়টা বুঝছেন? বলছেন 60% মতো শেখ হাসিনার ভক্ত। তো এই জন্যই সরকারের যে আজকে এই মাথা ব্যথা, পেটে ব্যথা, কোমর ব্যথার কারণ শেখ হাসিনা আসার কথাটা বলার পর যে এত কাহিনী করার কারণ হচ্ছে এই একটাই। এই কথাটা আমি বলতে চাই নাই। হয়তো আমার ওই ব্যবসায়ী রিলেটিভ দেখলে হয়তো কষ্ট পাবে। এজন্য আমি তাদের নাম ইয়া করে গোপন করে এটা বলার চেষ্টা করলাম। যে উনাদের মূল ইয়াটাই হচ্ছে, এখন ভয়টাই হচ্ছে এই ইয়া নিয়ে। তাহলে 60% এখানে বাংলাদেশের যে ধরেন জনগণ এখন 20-21 কোটি, 60% ইজ ইকুইভ্যালেন্ট টু ধরেন আপনার 12 থেকে 13 কোটি লোক। আপনি যদি এখানে 20 লাখ লোক নিয়ে চিন্তা করেন, আপনি বুঝতেছেন মানুষ যে কি পরিমাণ কষ্টে আছে। গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই। যেখানে পানি আছে আবার ডুইবা যাইতেছেন আপনি। ওইটা পয় নিষ্কাশনের ব্যবস্থা নাই। একটা রাষ্ট্র কতটুকু মানে এই ধ্বংস হইলে জায়গায় চলে আসতে পারে। যে জায়গায় বাংলাদেশটা মানে ইমার্জিং টাইগার বলছিল বাংলাদেশকে। বাংলাদেশের জিডিপি কোথায় ছিল? এখন বাংলাদেশ প্রতিদিন টাকা ছাপায় আর সরকার এই টাকা লোন নেয়। এই কদিন আগে তো এই টিপু সাহেব বলেই ফেলছিলেন। ওই যে আমাদের ইয়া হ্যাঁ, সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবে না আগামী মাস থেকে। হ্যাঁ, তাহলে বুঝেন এই সরকার 2 বছর 2.5 বছর মিলা কি করছে? এরা সবাই মিলা ইনোসেন্ট গং আর তারেকেন গং কি করলো? তাহলে বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছে? একটা সময় তো বলতো তলাবিহীন ঝুড়ি, এখন তো ঝুড়িই নাই। তলা তো পরের কথা। রাসেল ভাই, আমার সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের বর্তমানের যে চুক্তিভিত্তিক প্রধানমন্ত্রী আছেন, উনি দিল্লি যাচ্ছেন না। উনি হঠাৎ করে এই মুহূর্তে 2টা দাবি দিলেন। একটা হচ্ছে হাদি হত্যাকারীদেরকে এই মুহূর্তে ফেরত দিতে হবে, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। দিল্লি যদি উনি না যান, এতে ক্ষতি কার আর লাভই বা কার? দিল্লি না গেলে তো ভাই ইন্ডিয়া কালকে ধ্বংস হয়ে যাবে। এটা তো আপনি জানেন না। আপনার এটা লেক অফ নলেজ।
দিল্লি যদি তারেক সাহেব না যান, দিল্লির মানুষ মানে ইন্ডিয়ার মানুষ ভাত খেতে পারবে না, ইন্ডিয়ার মানুষ সব মরে যাবে। তো এই ধরনের একটা উজবুক টাইপের লোকরে আপনার যে কন্ট্রাকচুয়াল প্রধানমন্ত্রী বলছেন সেটাতেও লজ্জা লাগতেছে। মানে আমি বলি আপনাকে, দিল্লি আমরা মানে কি পরিমাণ হিপোক্রেট জাতি হয়ে গেছি আপনি দেখেন। আমরা ইয়ার জন্য কাঁচামরিচ কাঁচামরিচ তো জন্য ভিক্ষা চাইতেছি, চাল ডাল ভিক্ষা চাইতেছি, আমি যে পেঁয়াজ ভিক্ষা চাইতেছি, আর এখানে দিয়ে ডিজেল নাই, অনুরোধ করতেছে, ভিক্ষা চাইতেছে যে ভাই আমাকে দেন। এবং সাথে সাথে প্রতিবেশী দেশ তাদের প্রতিবেশী সুলভ আচরণ করে ৭,০০০ মেট্রিক টন ইয়া দিয়ে দিয়েছে, যেটা কত লক্ষ লিটার ইয়ার কাছাকাছি। ৮২,০০০ লিটার, না ৮২,০০০ না, কত লক্ষ লিটার হবে যেন, সরি ৮২ লাখ লিটার। হ্যাঁ, তাহলে এই ইয়াটা ওনারা পাঠিয়ে দিলেন, ডিজেল পাঠিয়ে দিলেন, ইয়া করলেন। আর উনি এখন বলছেন যে উনি এখানে যাবেন না, উনি যাই কি করবেন, উনি কি মানে আমি বললাম তো, মানে উনার যে লোকজন তারা তাকে কি বুঝায়, কি বুদ্ধি দেয় সেটা তো আমি বুঝি না। সেজন্য তো মানে ওই বিদেশি দূত আসলে তার কাছে ১৫ মিনিটের বেশি সময় দেয় না। আর আমাদের ধরেন আমাদের আওয়ামী লীগের রিপ্রেজেন্টেটিভকে ১.৫ ঘন্টা সময় দেয়। সার্জিও গোর যখন আসলেন তখন ওই ১৫ মিনিট কথাতে বলবে, কি বলবে তার সাথে? তার কাছে তো নলেজই নাই, সে তো কিছু জানেই না। একটা মূর্খের সাথে কি কথা বলবে? কাঠেজি ভিজিট করছে ১৫ মিনিট, ইয়া তার কাছে চলে গেছে, ঠিক আছে না? এই জন্য রাসেল ভাই, এক ভদ্রলোক লিখেছে যে রাসেল ভাই আমার কাছে প্রমাণ আছে চট্টগ্রাম মহানগর যুবলীগে বিএনপির একজন কর্মীর নাম দিয়েছে। তো জবাবটা কি আপনি দিবেন ওনাকে? না, আমি যেহেতু এখন যুবলীগকে রিপ্রেজেন্ট করছি, আমি জবাব দেই। উনার যদি থাকে উনাকে আমি আশা করব, রাশেদ ভাই উনাকে আপনার আমার নাম্বার দিবেন, উনার কাছে প্রমাণ থাকলে অবশ্যই দিবে। এবং এই নাম আমি দায়িত্ব নেই বলে যদি প্রমাণ সহ উনি দিতে পারেন, তাহলে এই নামটা কে দিয়েছেন তাকে পর্যন্ত এটা জবাবদিহির আওতায় না। কিন্তু ওনাকে প্রমাণ সহ আমাকে বলতে হবে যে এই লোকটাকে, এই লোকটা বিএনপি করে, দিস ইজ দ্য এভিডেন্স, এবং এই লোকটাকে আপনার ইয়াতে কমিটিতে দিয়েছে। এখন কমিটিতে দিয়েছে ওনারা কিভাবে জানেন? কমিটিতে এখনো প্রকাশ হয় নাই বা ইয়া হয় নাই, তাহলে ওনার কাছে হয়তো নিশ্চয় কোনো ইয়ে আছে, ইনফরমেশন আছে যে এরকম নামটা পাঠিয়েছে বা এরকম কিছু আছে, থাকলে উনি দিলে, উনি যদি আমাদের দল করে থাকেন তাহলে এটা দলের জন্য উপকার হবে। আমি আশা করবো যে উনি আপনার মাধ্যমে এই জিনিসটা আমাদের কাছে প্রোভাইড করবেন। তবে আমিও বলতে চাই এই ভাইকে যে দেখেন, আসলে 100% শিওর না হলে কারো বিরুদ্ধে এভাবে বলা উচিত না। হয়তো দেখা যাবে যে পরে দেখা যাবে সেম সাইড হয়ে গেছে, নিজেদেরই লোক সেম সাইড হয়েও যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, 100% নিয়ে না থাকে। কনফার্ম হলে উনি জানালে এটা দলের জন্য উপকার হবে, এবং আমরা মনে হয় উনাকে প্রতি কৃতজ্ঞ থাকবো যে উনি আমাদের একটা সঠিক সিদ্ধান্ত দিয়ে, মানে সঠিক একটা ইনফরমেশন দিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখেছে। এখন রাসেল ভাই, আমাদেরকে যদি একটু আপনি যতটুকু পারেন পাবলিকলি যতটুকু বলা যায়, যতটুকু আমাদেরকে বলতে পারেন, আসলে আপনাদের প্রস্তুতিটা কেমন চলছে বা আপনাদের টার্গেটটা কি? আমি আপনাকে বলি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে অলওয়েজ জনগণ, মানে পাবলিক ওরিয়েন্টেড একটা দল। জননেত্রী শেখ হাসিনা বারে বারে মিটিং এর মধ্যে বলছেন আমাদের শক্তি হচ্ছে একমাত্র বাংলার জনগণ, বাংলার জনগণই আমাদেরকে নামাইতে পারে, বাংলার জনগণই আমাদের উঠাইতে পারে, বাংলার জনগণই আমাদের ভাগ্য নির্ধারণ করবে। বাংলার জনগণ ছাড়া কোনো মানে কিছু মানে সুবিধাভোগী লোকজন এবং কিছু ষড়যন্ত্রকারী বাংলাদেশ আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। আমরা জনগণের উপর বিশ্বাস করছি, জনগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তির অংশ, এবং শক্তির আমরা যদি বলি আমাদের পিছনের শক্তি যেটা, সেটা হচ্ছে জনগণের শক্তি। তো জনগণকে নিয়েই বাংলার মাটিতে জননেত্রী শেখ হাসিনা ফিরে আসবেন, এবং জনগণের যে রায় হবে সেই রায়ই হবে জননেত্রী শেখ হাসিনার পক্ষে বা বিপক্ষের রায়। জননেত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন যে আমার বিরুদ্ধে যদি জনগণের রায় হয়, আমার বিরুদ্ধে যদি জনগণ রায় দেয়, আমি রায় মাথা পেতে নিব। জনগণ যদি আমার ফাঁসির কাস্টে ঝুলে, আমি সেই ফাঁসির কাস্টে যেতেও রাজি আছি। এই জনগণের উপর নির্ভরকারী একজন নেত্রী যখন নিজে থেকে, মানে ১৭ বছর তো বর্তমানের ওই কন্ট্রাকচুয়াল প্রধানমন্ত্রী, উনি তো বিদেশ ছিলেন, জীবনে কোনোদিন আসতে চাইছেন একবারও? তার মধ্যে তো মৃত্যুদণ্ড ছিল না বোধহয়, যতটুকু জানি যাবজ্জীবন জীবন কিছু একটা ছিল এরকম। উনি কি একটা দিন, একটা বার, এক সেকেন্ডের জন্য আসতে চাইছেন ১৭ বছরের মধ্যে? এই দল ক্ষমতা মানে ইয়া হওয়ার পরেও, নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরে যে লোক আসার সাহস, সৎ সাহস রাখেন নাই, তাহলে সেই লোক এই ধরনের বিষয়গুলি তো উনি বুঝবেন না। জনগণের প্রতি যে মানে কমিটমেন্ট, একটা রাজনৈতিক দলের রাজনৈতিক নেতার যে কমিটমেন্ট থাকা উচিত, সেটা তো উনি বুঝবেন না। জননেত্রী শেখ হাসিনা যেটা বলেছেন যে জনগণের সাথে থেকে নিয়ে যেটাই সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে দেবো। আমি উনার একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আমি এটা মনে করি, আমাদের শক্তি হচ্ছে জনগণ। জনগণ এবং আমাদের রাজনৈতিক কর্মীরা সবাই মিলে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরবো, এবং
দেশের জনগণ যে সিদ্ধান্ত দিবে আমাদেরকে, আমরা ইনশাআল্লাহ সেই সিদ্ধান্ত মেনে নিব। এবং জননেত্রী শেখ হাসিনা ওইটা কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে জনগণ যদি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত যদি আমার বিপক্ষেও যায় সেটা আমি মাথা পেতে দিব। উনি ফাঁসির কাস্টে ঝুলে যাবেন। উনি বলেছেন আমাকে নিলে, উনাকে আনলে বাংলাদেশে এই পর্যন্ত কিন্তু অনেকবার তাকে হত্যার ষড়যন্ত্র করেছে। 21শে অগাস্ট 3 দিন পরে 21শে অগাস্টে উনাকে গ্রেনেড মেরে বর্তমান মানে কন্ট্রাকচুয়াল প্রধানমন্ত্রী সে কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। এত কিছুর পরেও উনি সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশে আসার জন্য চাচ্ছেন। উনি বুঝেন যে উনার লাইফ রিস্ক আছে, তারপরেও চাচ্ছেন। কারণ উনি বাংলার জনগণকে নিরাশ করতে চান না। বাংলার জনগণ যে কষ্ট পাচ্ছে সেই কষ্ট উনি সহ্য করতে পারছেন না। যে দেশ উনি তিলে তিলে সুন্দর করে একটা ছবির মতো করে গড়ে তুলেছেন, যে দেশটার ধ্বংস উনি দেখতে পাচ্ছেন না। সেই জন্য উনি দেশে ফিরে আসবেন এবং জনগণের টানে জনগণের পাশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের প্রস্তুতি কি? আপনাদের আমাদের প্রস্তুতি তো এটাই বললাম। যুবলীগের আপনি একটু আগে স্পষ্টভাবে জিজ্ঞেস করেছেন যে 20 লাখ লোক হবে কিনা, আমি মানে জোগাড় করা যাবে কিনা, আমি বলছি জোগাড় করতে হবে না। এটা স্বপ্রণোদিত হবে 20 লাখের অনেক বেশি যুবলীগ থেকে ইয়াতে চলে আসবেন। এবং তখন কিন্তু শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যেহেতু নেত্রী আসবেন, সবাই কিন্তু ঢাকা আসতে চাইবেন, কিন্তু সবাই ঢাকায় আসবেন এবং সেদিন ঢাকা জনগণের নগরী হয়ে যাবে। তখন কিন্তু আর সরকার, আর্মি, পুলিশ, ওই স্বাধীনতা বিরোধী কেউ থাকবে না। আমি আপনাকে বলি, এটা বিশ্বাস রাখেন এবং আপনিও দেখবেন, আল্লাহ যদি হায়াতে রাখে আমাদের সবাই আমরা দেখব, সেদিন হবে জনগণের নগরী, শেখ হাসিনার নগরী থাকবে ঢাকা। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে, ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আমরা আপনাদের কথাই জিজ্ঞেস করেছি, কারণ আপনারা ম্যাক্সিমাম টাইম যখন কোনো অতিথি আসে সেটার যখন পোস্টার দেওয়া হয় ইউটিউবে বা ফেসবুকে, আপনারা সবসময় লেখেন ভাই কমিটি নিয়ে কথা বলেন, কমিটি নিয়ে কথা বলেন। তাই আজকে আপনাদের আর প্রশ্ন করার দরকার হয়নি, আমি কমিটি নিয়ে কথা বলেছি যতটুকু আমার মনে হয়েছে, বাকি উনিও জবাব দিয়েছেন। তো আমার মনে হয় যে আপনারা আপনাদের অনেক কিছুই জবাব পেয়েছেন, আবার যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নগুলো তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম। সুতরাং আজকের মতো প্রোগ্রামটা এখানে শেষ করব, আবার আসবো আরেক সময় হয়তো রাসেল ভাইকে নিয়ে অন্য কোনো প্রোগ্রামে। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম, জয় বাংলা।